মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দিও। সকালেই বৃষ্টি হয়ে গেছে, কেমন বৃষ্টি হয়ে গেছে দেখো, পাতায় একদম জল ভর্তি। এত বৃষ্টি আর ভালো লাগছে না। বৃষ্টিতে যে কি কষ্ট কি বলবো। ঘরে থাকা মানুষগুলো তবু ঠিক আছে, আর যারা বাইরে বেরোয় তাদের যে কতটা কষ্ট হয়। বৃষ্টিতে কত মানুষের রোগ ভোগ হয়। আর যাদের মাথার ওপর ছাদ নেই, কত একটা টিনের চাল কি টালির চাল জল পড়ছে। গ্রামের মানুষদের বাইরে সব সময় কাজ করতে হয়, বা গ্রামের মানুষদের সব কিছু বাড়িতে নয়। পায়খানা, বাথরুম, কল কল বা বাসন মাজার জায়গা। কাপড়গুলো জল কাচা করে মেলে দিলাম। এই চাদরটা সার্ফে কাচা হয়েছে, আর ওইদিকেও মেলে দিয়েছি, কারণ এদিকে জায়গা নেই। সিঁড়িতে এক গাদা মেলা আছে। আর দেখো সূর্যি মামা ওখানে উকি দিচ্ছে, এখানে এখানে উকি দিচ্ছে। জানি না আজকে দিনটা কেমন কাটবে। আজ আবার বৃষ্টি হবে কিনা, ধরে নিতে হবে বৃষ্টি হবে, তাই না? আজকে আবার আমার হাসপাতালে যাওয়া আছে। আজকে মহারাজের ভ্যাকসিন আছে। আমার এখন সেই রবিবারে আর নেই। এখন এখন মহারাজের আছে আজকে, তাহলে আর এই কদিন যেতে হবে না। তো গ্রামের মানুষদের সত্যিই বৃষ্টির সময় খুবই কষ্ট, কারণ আমার তো গ্রামের বাড়ি। আমি দেখেছি আমার মাকে কষ্ট করতে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করতে। এক জায়গায় রান্না করতো, একটা চালা ছিল, সেই চালায় রান্না করতো। সেই চালা থেকে যখন জিনিসপত্র ঘরে আনতো সব ভিজে যেত। বাসন মাজতে যেত, সেখানে ভিজে যেত। পুকুরে বাসন মাজতে যেত, সেখানে ভিজে যেত। তারপরে যখন আমাদের টালির চাল ছিল, টপ টপ করে জল পড়তো, জানো। আমরা এক কোটো বাটি সব পেতে পেতে রেখে দিতাম বৃষ্টির জন্য। তখন ভাবতাম যে আমাদের কবে একটা ছাদওয়ালা বাড়ি হবে, বেশ বৃষ্টি পড়বে না। আমাদের প্রথমে খড়ের চাল ছিল, তারপর অনেক কষ্ট করে বাবা টিনের চাল করেছিল। টিনের চালে সবসময় জল পেয়ে পেয়ে যখন টিনের চাল ফুটো হয়ে যেত, তখনও বৃষ্টি পড়তো। তারপরে বাবা অ্যাজবেস্টার লাগালো, তারপরেও কষ্ট হতো। বৃষ্টি পড়লে জল পড়তো না, কিন্তু মাকে বাইরে ভিজে ভিজে রান্না করতে হতো। তখন দেখে খুব কষ্ট হতো। আমার খুব মনে হতো যে আমার একটা পাকা বাড়ি হবে, ছাদ থাকবে। যখন আমার বিয়ে হয়, আমি কিছু না জেনেই কিছু না দেখেই এসেছিলাম, কিন্তু যাক ভগবান আমার সঙ্গে ছিল, তাই একটা বাড়ি, মানুষগুলো ভালো পেয়েছিলাম আমি। তো আমার ভাগ্য সঙ্গে দিয়েছিল, তাই ভাগ্যে যা থাকবে সেটা তুমি পাবেই। আর ভাগ্যে যেটা নেই সেটা শত চেষ্টা করলেও পাবে না। এই বর্ষার মধ্যে বাইরে যারা কাজ করে তাদেরও খুব কষ্ট হয়। আমার হাজব্যান্ড খুব ভিজে ভিজে কাজ করছে, ওরও খুব কষ্ট হয়। জানলাটা খুলছি, চারিদিকে যেন জল আর জল। আমাদের বাড়িটা একদম ভেতরে, রাস্তার ধারে নয়, একদম ভেতরে। মানে পিছনে একটা ডোবা আছে। জল পড়লে, মানে জল ভর্তি হয়ে গেলে সেখান থেকে প্রচুর পরিমাণে ব্যাঙ ডাকে। এটা কিন্তু বর্ষাকালেই হয়। আর বর্ষাকালে বৃষ্টি হলে আমাদের বাড়িতে প্রচুর ক্যান্ন হয়, মশা হয়, তারপরে সাপের উপদ্রব হয়। একদম ভেতরের বাড়ি, খুব একটা মানে বাঁশ বাগান ছিল, সেই বাঁশ বাগান কেটে তারপর বাড়ি করা হয়েছে। খুব ভেতরে বাড়ি তো, খুব প্রবলেম হয় বৃষ্টির মধ্যে। তারপরে খুব তাড়াতাড়ি ঘরগুলো ড্যাম হয়ে যায়। তারপরে এত সুন্দর রান্নাঘরে রং করা আছে, প্লাস্টিক রং, তারপরেও ছোপ ছোপ হয়ে যায়, মানে ওটাকে আটকানো যায় না। বৃষ্টির মধ্যে খুবই অসুবিধা হয়, আমার তো খুবই অসুবিধা হয়। আমাদের ছাদটা তো মেজে স্নান করা নেই, জল ছাদও করা নেই, তো ছাদে গেলে মনে হয় পড়ে যাব, এত স্লিপ হয়ে গেছে। এত বৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। বর্ষাকাল আমার ভালো লাগে না, আমার ভালো লাগে শীতকাল। রোদ হবে, একটু আধটু মানুষ রান্না করবে, খাবে, এগুলো ভালো লাগে। কিন্তু এত বর্ষায় মানুষের সবজি নষ্ট হয়ে যাবে, ধান নষ্ট হয়ে যাবে, চাষের ক্ষতি হবে। কোনোটাই তো ভালো নয়। অতি বৃষ্টি, অতি রোদ, অতি কোনোটাই ভালো নয়। অতি গরম, অতি ঠান্ডা, কোনোটাই অতি ভালো লাগে না। যারা ঘরে বসে বলে বৃষ্টি আমার ভীষণ প্রিয়, তাদের খুব আমার রাগ হয় যে মানুষ কষ্ট করে বাইরে কাজ, যারা দিন মজুর কাজ করে তাদের কাজ হয় না। যারা মাঠে ঘাটে কাজ করে তাদের কাজ হয় না। যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের কাজ হয় না। আমার বাবারা রঙের কন্ট্রাক্টর, তাদের কাজ হয় না, বাইরে কাজ করতে পারে না। বৃষ্টিতে প্রচুর ক্ষতি, তাই বৃষ্টি আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না কেন, একবার বৃষ্টি হলো ছেড়ে গেল, সারাদিন রোদ হলো, বিকেলে বৃষ্টি হলো, রাতে বৃষ্টি হলো, এরকম আমার ভালো লাগে। কিন্তু এই সব সময় বৃষ্টি আমার ভালো লাগে না। বর্ষাকালে আমাদের সংসারে খুব অভাব হতো। আমার বাবার তো কাজই হতো না। আমার বাবা তো রঙের কন্ট্রাক্টর, রঙের কাজ বন্ধ হয়ে যেত। এখনকার মতন তো মানুষের সবার পাকা ঘর ছিল না,
তখনকার মানুষের কিছু কিছু পাকা ঘর, সব মাটির ঘর। তারপরে বাইরে কাজ হলে বাইরে কাজ করাতে চাইতো না, বা রঙের কাজ বৃষ্টির সময় করাতোই না। তো সেই জন্যে 3-4 মাস বাবাকে বসে থাকতে হতো। তখন আমাদের সংসারে প্রচুর অভাব। রাস্তা দিয়ে কতজন ছানা বিক্রি করতে যেত, ছানাগুলো বিক্রি হতো না বৃষ্টির জন্য, বাস বন্ধ হয়ে যেত, তো রাস্তায় রাস্তায় বিক্রি করতো। আমাদের যে কিনে খাবো সেই পয়সা ছিল না। দেখতাম সবাই কিনছে, তারপরে কতজন মাছ ধরে মাছ বিক্রি করতো, আমাদের পয়সা ছিল না কিনে নেওয়ার। তো যেটুকু নইলে নয় সেটুকুভাবে চালানো হতো। বর্ষাটা খুবই কষ্টর মধ্যে আমাদের কাটতো আমার বাবার বাড়িতে। তো বর্ষাকালটা আমার একদম ভালো লাগে না, মনে হয় বর্ষাকালে কান্না পাচ্ছে, খুব কষ্ট লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছোটোবেলাটা খুব কষ্টের মধ্যে কেটেছে। বাবা গরিব ছিল, আবার 2টো মেয়ে হয়েছিলাম। বাবার 2টো মেয়ে, গরিব মানুষের মেয়ে হতে নেই যেন, মেয়ে হতে হয় সবসময় বড়লোকের। যদিও আমার বাবা আমাদেরকে বড়লোকের মতন মানুষ করেছে, রাজকন্যার মতন। আমার বাবা রাত্রেবেলা ঘুমিয়ে গেলে গরম জল করে আমাদের পা ধুয়ে দিত, পায়ে তেল দিয়ে দিত। আমার বাবা আমাকে কাঁধে করে করে ঘুরতে নিয়ে যেত, যা খেতে চাইতাম তাই খাওয়াতো। অভাব থাকতে পারে, তবুও আমার বাবা আমাকে রাজকন্যার মতন মানুষ করেছে। কিন্তু তবুও বলবো বড়লোকের মেয়ে হওয়া ভালো। যত বড়লোকের মেয়ে হবে তত শ্বশুরবাড়িতে সম্মান। বাবার যত পয়সা, মেয়ের তত সম্মান, জানো তো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিলাম। এখন চাকুতেই সবজি কাটছি, কারণ আমার সেদিনকে হাত কেটে যাওয়ার পর থেকে বটি ধরতে ভীষণ ভয় লাগছে। আর চাকুতে যখন হয়ে যাচ্ছে, তবে চাকুতে একটু সময় লাগে, এইটাই যা। তো বেগুন ভাজা করছি, ভাজাভুজিটা বেশি হয়ে যাচ্ছে, এত ভাজাভুজি খাওয়া যাবে না। বেশি ভাজাভুজি শরীরের পক্ষে খুবই খারাপ। ভাতের পাতে একটা ভাজা হলো ঠিক আছে, এবারে আজকে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, বড়া ভাজা, এত কিছু ভালো লাগে না, হিজিবিজি। একটা ভাজা, ডাল, তরকারি, মাছ, আর যে মাছ খাবে না ডিম। এই রান্নাবান্নাই ভালো, ছিমছিম। বেশি রান্না করলে খাওয়াও যায় না, আমি তো ভীষণই পছন্দই করি না। একটা ভাত তরকারি হবে, মাখবো, খেয়ে নেবো, একটা ডিম থাকবে, এটা আমার ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড শাশুড়ি খেতে ভালোবাসে, ছেলে একরকম খায়, হাজব্যান্ড একরকম খায়, শাশুড়ি একরকম খায়, সবাইকে আলাদা আলাদা করতে গিয়ে আমার এত রান্না হয়ে যায়, বুঝলে। মা বলছে ফোনে, জানিস বাবা পাগুলো জ্বালা জ্বালা করছে, এত বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছি, মাটিতে নামছি, বাসন ধুতে যাচ্ছি, তারপর বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি, জামা কাপড় শুকাচ্ছে না, জামা কাপড় মেলার জায়গা নেই। তো এই সব বলছে মা। খারাপ লাগে, কারণ মায়ের তো ছেলে নেই যে বউ মায়ের সে সব কিছু করে দেবে, মা খাবে। মাকে মায়েরটা সব কিছু করে খেতে হয়। তো সেই জন্যে মায়ের একটু রেস্ট হবে, সেটা আর হয় না। আমার বাড়িটা এত দূরেই, মা যে এসে কদিন থাকবে সেটা হয় না, কারণ মা যদি এসে আমার কাছে থাকে তাহলে বাবা একা হয়ে যাবে। সেই জন্য মাকে আর আসতে বলতে পারি না। সেই জন্য মায়ের আর গাছের গোড়াগুলো একদম শুকনো হয়ে গেছিলো। সকালে ঝাঁট দিতে গিয়ে দেখছি, একটু করে জল দিয়ে দিলাম। হলো? না না হলো না। না, চল এই ব্যাগটাকে তুই নিয়ে যা হসপিটালে গিয়ে। শরীরটা খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, ব্যথা। মহারাজ ম্যাগি বানিয়েছে, ম্যাগি খাবো। যখন তোমার কেউ ছিল না। ওখান থেকে 100 টাকা নিয়েছিলাম, পড়েছিল কেন ছোট ভাড়া। তখন তোমার সাথে গেলাম, মামা করছি নাকি তোরা প্রতিদিন টাকা দাও নি তো, আজই তো নিলাম। ওখানে রাখা আছে 100 টাকাটা দেখা। আমাদের এইখানে কাঁঠাল গাছের ডালটা কেটে দিয়েছে, তাই জন্য আমাদের গোটা বাড়িটা কত আলো হয়েছে, দেখো কি সুন্দর আলো হয়েছে। বেশি অতিরিক্ত গাছ হয়ে গেলে কালো অন্ধকার হয়ে যায়। বাড়ি যা লিয়া, বাড়ি যা। এই যে রেডি স্টাডি হয়ে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হাসপাতাল। এখান থেকে হেঁটে যেতে হবে, তারপর টোটো, ওখানে ব্যাংকে যাবো না, টোটো স্ট্যান্ডে ওখানে টোটো নবদ্বীপ যাবো। আমি স্নান করিনি, এসে স্নান করি। আবার 6 মাস পর যাচ্ছি। বাড়ি চলে এসেছি, 10 মিনিটও লাগেনি আমাদের যেতে আর আসতে, যেটুকু সময় লেগেছে গিয়ে। আর আজকে আমার ভাগ্য ভালো, শরীরটা খারাপ, তাও আসা যাওয়ার টোটো একটাই পেয়ে গেছিলাম। ওই যেটুকুনি হেঁটে গেলাম, তারপর টোটোয় চাপলাম, ওই টোটোয় গেছি, আর ওই টোটোই আমাদের বাড়িতে দিয়ে গেছে, পাড়ার টোটো। ভালো হয়েছে, শরীরটা খারাপ, এবার স্নান করে একটু রেস্ট নেবো, মাথাটা শ্যাম্পু করবো। কদিন যাওয়া আসা বাইরে ধুলো বৃষ্টি সব পেয়েছে, আজকে মাথাটা শ্যাম্পু করবো। একটুখানি রোদ হলে মনে হচ্ছে কখন গিয়ে জামা প্যান্টগুলো দিয়ে আসবো। একটু হালকা হালকা রোদ হয়েছে, সব জামা প্যান্টগুলো দেওয়া হয়েছে। আর আমি হাসপাতাল থেকে এসে
শ্যাম্পু করলাম, জামা প্যান্টগুলো ধোলাম, এবার ওগুলোও মেলবো। একটু রোদ হলে কত ভালোই না হয়, একটু রোদ হলেই আমি জামা কাপড় নিয়ে এসে ছাদে মেলছি, খানিক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে আসছে, শান্তি নেই। আরে এই কদিন এত বাইরে বেরিয়েছি যে এত জামা কাপড় হয়ে গেছে, বাড়িতে থাকলে কিন্তু এত জামা কাপড় হয় না। একটা করে নাইটি 4-5টা নাইটি আমার শুকিয়ে যায়, কিন্তু বাইরে বেরোচ্ছি তো এত জামা কাপড় হয়ে যাচ্ছে, একটা চুড়িদার, একটা প্যান্ট, একটা ওড়না, একটা ছোট প্যান্ট, এই ভর্তি, সেই জন্য জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। শুকিয়ে গেলে রোজকার জিনিস ঠিক আছে, আর হাসপাতালে গেলে জামা কাপড় কাচতেই হবে। ব্যাংকে যাচ্ছি, সেদিনকে কাপড় ভাঁজ করে তুলে দিয়েছি, কিন্তু হাসপাতালে গেলে সেগুলো তো কিছু করার নেই, সেগুলো তো ধুতেই হবে, তো সেই জন্য জল কাচা করে দিলাম। ওখানে মানে কি বলো তো, মানুষকে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা না, রোগ জীবাণু ঘুরে বেড়ায়, তো অনেক রকমের মানুষ, অনেক রকমের রোগ। আর হাসপাতালের পরিষেবা খুবই খারাপ, মানুষ ভয়ে যেতে চায় না হাসপাতালে পেশেন্ট নিয়ে গেলে খুব অবস্থা খারাপ, না হলে না নিয়ে যাওয়াই ভালো, মানুষ মরে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কী সুন্দর রোদটা উঠে গেল। রোদ থাকলে না সব কিছু খুব গ্লেজি হয়, ঘরদোর, ছবি, ভিডিও। আর রোদ না থাকলে মানে গ্লেজটা কমে যায়, কালো কালো দেখায়। আকাশটা দেখে মনে হচ্ছে এই তো কদিন পর দুর্গাপুজো, মনটা কি ভালো হয়ে যাচ্ছে না জানো? দুর্গাপুজোর সময় আমরা যখন ছোট ছিলাম, বর্ষার পরেই তো দুর্গাপুজো চলে আসতো, আর আমার বাবা না কিচ্ছু কিনে দিতে পারতো না আমাদেরকে পুজোর সময়, কোনো জামা কাপড় হতো না আমার বাবা কিনে দিতে পারতো না, আমার মাসি মামা ওরা দিত বলে আমরা পড়তাম। আর আমাদের বর্ষাকালে এতটা কষ্টের মধ্যে যেত যে আমার বাবা কোনো জামা কিনে দিতে পারতো না, আমাদের সাজগোজ কিনে দিত আমার বাবা, সেই ওই 100 টাকার মধ্যে সাজগোজ কিনতাম। তখনকার সময় 100 টাকার মূল্য ছিল, এখনকার সময় যেমন 500 টাকার মূল্য, তখনকার 100 টাকার। এই মেঘ, এই রোদ, এই জল কখন চলে আসবে কোনো ঠিক নেই, তাও দিয়ে গেলাম যতটা জল ঝরুক, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আগেই নিয়ে চলে গেছি, আরও কিছুটা নিয়ে যাচ্ছি। তো চলো, মিনিট হয়নি আমি নিচে গেছি জামা কাপড়গুলো নেড়ে চেড়ে দিয়ে, আবার মেঘ চলে এসছে, আমি ছাদেই দাঁড়িয়ে থাকি, আমার আর কোনো কাজ নেই, আমি ছাদেই দাঁড়িয়ে থাকবো, বৃষ্টি পড়লে তুলবো, আর বৃষ্টি থেমে গেলে মিলবো, এটাই ভালো হবে না? তোলার মেলা। বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে এলো, এই কটা এক্ষুনি মেললাম, এ কটা একদম ভিজে থাক, বাদ বাকিগুলো তুলে নিয়ে আমি এখানে মেলে দিয়েছি, নিচে মেলে দিয়েছি। আমার এই দইটা মিলে খুব ভালো হয়েছে, এখানে মিলে দেবো, সকালে তুলবো, মেলে দেবো। এখনও বৃষ্টি ছাড়েনি, দেখ এখনও বৃষ্টি পড়ছে। না, টিপ 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 করে পড়ছে। শুভ দুপুর বন্ধুরা, বৃষ্টি ছেড়ে গেছে, ফিস ফিস করেও আর পড়ছে না, ভাত নিয়ে বসে পড়েছে খাবো বলে। আমি আর মহারাজ, মা তো নিয়ে গেল নিচে খাবে, ওপরেই খাবে বোধ, আজকে মিস্ত্রি নিচে কাজ করছে তো যাই হোক, কী কী রান্না করেছি এক ঝলক দেখে নাও। উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, কুমড়ো দিয়ে বড়া, তোমরা দেখেছো কেটেছি, আর বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, পটলের তরকারি, আর পেঁপে দিয়ে মুগের ডাল, ওকেও দিয়েছি, বড়া, ডাল, ডিম সেদ্ধ, চিকেন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:15, আমি উঠেছি প্রায় 5:30 নাকি বল, আমরা 5:30 5:30টায় উঠেছি। এই যে ছেলেকে দুধ চা করে দিলাম, আমি একটু লিকার চা করলাম। আমার দুপুরবেলা শোয়ার পরে ঘুম থেকে উঠেই পেট ভার হয়ে যায়, মানে গ্যাস হয়ে যায়, ঘুমটা আমার সহ্য হয় না, তো সেই জন্য এই যে লিকার চা নিয়ে বসেছি। হ্যাঁ, আমি দুপুরে আগে ঘুমোতাম না, এই যে ঘুমাচ্ছি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, কিন্তু সেই ভোরে উঠি না, ঘুমালে তো থাকাও যায় না, ক্লান্ত লাগে, সন্ধে হলে শরীরেও ছেড়ে দেয়। বাইরে গেলে তো দেখো বাইরে বাইরেও গেলে তোর বাবা কাছতে গেলেই তো তোর খুব মজা, একটা করে মাছ, ও বলে আমার ফুচকা মুচকা দরকার নেই বাবা, এই কিছুই দরকার নেই, আমার একটু মানে মাছ হলেই হয়ে যায়। আমার জল দেখলাম, হ্যাঁ ও ছিল না, তুমি এলে বলে ওই পালিয়ে এসছো। ভগবান এখন এইটুকুনি ক্ষমতা দিয়েছে যে কিছু খেতে ইচ্ছে হলে খেতে পারি, কিছু পরতে ইচ্ছে হলে পরতে পারি। বিশ্বাস করো, আমার দামি শাড়ি, দামি দামি গয়না, অনেক রাজপ্রাসাদ আমার চাই না, আমি একটু দিন শেষে ভালো থাকতে চাই, যেগুলো জীবনে পাইনি সেগুলো পেতে চাই, আর আমার সন্তানকে ভালো রাখতে চাই, আর আমার বৌমা এলে তাকে যেন আমি যা যা পাইনি সেগুলো দিতে পারি, সেগুলোই ভাবি। আমার তো একটাই ছেলে, আর একটাই আমার ভগবানের কাছে চাওয়া, ঠাকুরের কাছে চাওয়া, আমি যেন খুব ভালো শাশুড়ি হতে পারি, তার মা না হতে পারি, তার যেন বন্ধু হতে পারি।
কারণ আমি তো তাকে জন্ম দিইনি, আমি তার মা হব কী করে? সেই জন্য আমার মা হওয়াটা সম্ভব নয়, কিন্তু তার বন্ধু আমি হতে পারবো, কারণ বন্ধু সবাই চেষ্টা করলে বন্ধু হওয়া যায়, কিন্তু মা হওয়া যায় না। আমি জানি না ভালো শাশুড়ি হতে গেলে কী কী করতে হয়। চুপ থাকতে হয়, তাকে বৌমাকে মেয়ে মনে করতে হয়, মেয়ের মতো নয়, মেয়ে মনে করতে হয়। তো সেইগুলো আমি করার চেষ্টা করব। আমার ইচ্ছা আছে যে আমি জীবনে আজ যাই বাবা মায়ের কাছে ভালো মেয়ে হতে পারিনি, স্বামীর কাছে হয়তো ভালো বউ হতে পারিনি, শাশুড়ির কাছে হয়তো ভালো বৌমা হতে পারিনি, ছেলের কাছে হয়তো ভালো মা হতে পারিনি, এগুলো আমার ধারণা। কিন্তু আমি আমার বৌমার কাছে ভালো শাশুড়ি হব, কারণ জীবনে এইটা যদি আমি করতে পারি তাহলে আমার জীবনটা একদম ধন্য। কারণ পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে রাজকন্যা করে রাখা অনেক বড় ব্যাপার। কারণ তার না চাইতেই সব কিছু বোঝা, তাকে সময় দেওয়া, তাকে একটু সুযোগ দেওয়া, যাতে সে একটু একটু করে শিখে নিতে পারে। শ্বশুরবাড়িতে যখন আসে একটা মেয়েকে সঙ্গে সঙ্গেই সব কিছু শিখে নিতে হয়, সেই জন্যে হয়ে যায় তার সমস্যা। আর কেউ শিখে আসে না, আর যেটুকু মানে শিখতে সময় লাগে, একটা বছর সময় দিতে হবে তাকে শিখতে, বুঝতে, জানতে, কিন্তু সঙ্গে সঙ্গে এসে তার উপর এত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, এত বোঝা চাপিয়ে দেওয়া হয় যে না পারে সে এগিয়ে যেতে, না পারে সে পিছিয়ে যেতে। সে তার বাবা মায়ের জন্য কষ্ট পায় তখন, যে কেন এরকম করলাম। আমার ক্ষেত্রেও হয়েছিল, সেই জন্য আমি চাই আমার ছেলের বউ যেন সেইটা না করে। আমি আমার ছেলের বউর ওপর সব দায়িত্ব কর্তব্য চাপিয়ে দিতে চাই না। আমি সবসময় বলি ছেলেকে যে চাকরিওয়ালা মেয়ে নিয়ে আসবি, দুজনে মিলে কাজে যাবি, আমি রান্নাবান্না করব, ঘরদোর গোছাবো, তোর একটা লোক রেখে দিস, তাহলেই হবে, আমার আর কিছু চাই না। তো যাই হোক, আমি জীবনে অনেক কষ্ট করেছি, অনেক বাবার বাড়িতে কষ্ট করেছি, শ্বশুর বাড়িতে এসে কষ্ট করেছি, তাই আমি চাই যেন আমার বউমা কষ্ট না করে। আমার খুব কষ্ট হয়েছে, আমি জানি কষ্ট পেলে কেমন লাগে। তো সেই জন্য সেই কষ্ট যেন আমার বৌমা না পায়। আমার সবসময় ওপরতলাটা রেডি করার সময় আমি বলি যে ছেলের যেদিন বিয়ে দেবো তার এক সপ্তাহ আগে থেকেই আমরা নিচে চলে যাব, ওপরে আর থাকবো না, ওপরটা পুরো আমার বৌমাকে ছেড়ে দেবো। এগুলো আমার ইচ্ছা। জানি না ভগবান, আমরা তো যা চাই জীবনে তা পাই না, ভগবান কি করবে। তো চলো, রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, রুটি, তরকারি, মিষ্টি। আমরা দেখছি একটা ওই ডিটেকটিভ বইটার নাম আমি জানি না, আমার হাজব্যান্ড দেখছিল, হাজব্যান্ডের সঙ্গে দেখছিলাম। আবির আছে একটা, ওই মনে হয় গুপ্তধনের রহস্য। তারপর দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে আমাদের জন্য বিছানা করছে। আমার ছেলে রোজ আমাকে বিছানা করে দেয়, কারণ আমি খেয়ে দিয়ে এসে সব কাজ করে এসে আর পারি না। কিছুদিন আগে আমার শরীর খারাপ করেছিল, সেখান থেকেই আমার ছেলে বিছানাটা করে দেয়, আমরা শুই। এটাই পরম পাওয়া, আমার ছেলে বিছানাটা করে দেবে, আমরা শুয়ে পড়বো, এটাই, আর কিছু চাই না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।